একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই এসব অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ফেসবুকে ছড়িয়েছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের গ্রামের বাড়ির পুকুর থেকে পাওয়া গেছে প্রায় ৪ কোটি টাকা। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এটা মিথ্যা তথ্য। বিভিন্ন ঘটনাকে এই ইস্যুতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে একটি গণমাধ্যমের ফটো কার্ড ব্যবহার করে দাবি করা হয়েছে জামায়াতের আমির নাকি বলেছেন এবার নতুন একটা দল ক্ষমতায় আসবে। পরে দেখা গেল এটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন কয়েকটি ফটো কার্ড আছে আমার হাতে, চলুন শুরুতেই সেটা দেখে নিই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা উদ্ধারের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের গ্রামের বাড়ির পেছনে ছোট্ট একটি পুকুর থেকে প্রায় ৪ কোটি টাকা পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে ৪ ব্যাগ টাকা উদ্ধার করে। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায় এটি নাহিদ ইসলামের গ্রামের বাড়ি থেকে টাকা উদ্ধারের কোনো ভিডিও নয়, বরং বান্দরবানে একটি ভিন্ন ইস্যুতে পুলিশের অভিযানের দৃশ্য। ওদিকে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে দাবি করা হয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণায় আমি আশ্বস্ত হয়েছি এবং আশা করছি এবার নতুন একটা দল ক্ষমতায় আসবে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি অপতথ্য। কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং জামায়াতের আমিরও এমন কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হচ্ছে। এসবের মাঝেই ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে পাকিস্তানের সহায়তায় নাকি বাংলাদেশ গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে। পরে অনুসন্ধানে দেখা গেল রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এমন কোনো সংবাদ পোস্ট করা হয়নি, বরং প্রযুক্তির সহায়তায় ভুয়া স্ক্রিনশট তৈরি করে এই দাবিটি প্রচার করা হয়েছে। ফেসবুকে বিভিন্ন পেজ থেকে পোস্ট করে জানানো হয়েছে বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছে। করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ জন, মৃত ৫ জন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সঠিক নয়, পুরোটাই অপতথ্য। এখানেই শেষ নয়। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার ফুটেজ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় ভিডিওটি ইরানের নয়, এটি ২০২৪ সালে রাশিয়ার তভের অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার দৃশ্য। দর্শক, আজকের অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুতেই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। অপতথ্য ছড়ানোর তালিকায় এর পরেই আছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। কম বেশি সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সেগুলো ছড়াতে সাহায্য নেওয়া হচ্ছে বহু ফেক অ্যাকাউন্টের। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আলাপে যেতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা অপতথ্যের বিভিন্ন নজির প্রতিদিনই দেখছি এবং ৭১-এর এই আয়োজনটি শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই ৪-৫টা অপতথ্য, যেগুলো একটু বেশি সংবেদনশীল বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, সেগুলোকে নিয়ে আমরা প্রতিদিনই প্রতিবেদনে দেখতে পাচ্ছি। অপতথ্যের একটা জোয়ার চলছে মোটামুটি সাম্প্রতিক সময়ে। এই বিষয়টি অনেক বেশি করে দেখা যায়। একটু যদি আলোচনায় আসি যে আইনি পদক্ষেপ এই ধরনের অপতথ্য প্রতিরোধে কতখানি কার্যকর হতে পারে? দেখুন, বাংলাদেশে যে আইনটা, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, প্রথমে ৭১ টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে নিয়ে আসবার জন্য। আমি আইনি বিষয়টা নিয়ে আলোচনা করছি। বাংলাদেশে পেনাল কোড বা দণ্ডবিধি নামে একটি প্রাচীন আইন আছে, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে ১৮৬০ সালে। সেই আইনে কিন্তু মানহানির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মানহানির বিষয়টিই ছিল আসলে আমাদের এই অপতথ্য বা গুজবের বিরুদ্ধে অ্যাকশনের একটা অন্যতম নাম।
আর গুজব শব্দটি বাংলাদেশের কোনো আইনেই ব্যাখ্যা দেওয়া হয়নি, কোনো আইনে এটা সংজ্ঞায়িতও করা হয়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে গুজব যে আকারে বা যে পরিসরে এটা মাত্রা নিয়েছে, অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশের আইনে গুজব শব্দটি এটাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে এটাকে আইনে অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে বা জাতীয় পরিসরে যেসব গুজব আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু জাতিগতভাবেই একটা গুজব প্রবণ একটা জাতি, হুজুগে জাতি। সুতরাং গুজব আমাদের আগেও ছিল এবং আমাদের সেটা এখনো আছে, এবং 5 তারিখের পরে জুলাই গণঅভ্যুত্থানের পরে সম্ভবত গুজবের পরিমাণ এবং মাত্রা দুটোই বেড়েছে। এটি হচ্ছে আমাদের উদ্বেগজনক একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে 2006 সালে যে আইনটা হয়েছিল, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, তারপরে কিন্তু 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়। এখন আবার 2025 সালে কিন্তু সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স করা হয়েছে। কিন্তু সবগুলোতে আমি বলবো যে গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের এই আইনগুলো অবরত, এবং আইনে এমন কোনো বিধান নাই যে গুজবগুলো ঠেকাতে পারা, মানে আমরা পারছি ঠেকাতে, বিষয়টি কিন্তু এমন হচ্ছে না। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তো ব্যাপক আকারে গুজব সৃষ্টি করা হচ্ছে বিভিন্নভাবে। প্রমাণস্বরূপ যেটা আপনারা বললেন যে নাহিদ ইসলামকে নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছে, কিন্তু পরে দেখলাম এই সংবাদটি আমারও নজরে এসেছে। পরে আসলে দেখা গেল যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম নয়। এইটার বিরুদ্ধে সচেতনতা আমাদের বাড়াতে হবে। আর আইনের দিকটি তো বললামই যে গুজব যে মাত্রা এখন ছড়িয়েছে, এটা এখন অপরাধের পর্যায়ে পড়ে গেছে। আমাদের আগে প্রফেশন ছিল যে গুজবকে ব্যবহার করে যদি কোনো ক্ষতি সাধন করা হয়, তখনই কেবল সেটা অপরাধের পর্যায়ে পড়ে। সেটা পেনাল করেও তাই তবে ছিল। ক্ষতি সাধনের জায়গাটা কিন্তু এখন কিছুটা দেখাও যাচ্ছে। এমনও হচ্ছে যে মব সৃষ্টি হচ্ছে একটা গুজব ছড়ানোর পর, এরকম নজিরও কিন্তু এর মধ্যে আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, সাংবাদিক ও গবেষক ডক্টর কাজল রশিদ শাহীন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদপত্র কিংবা গণমাধ্যমের লোগো সম্বলিত কিছু ফটো কার্ড তৈরি হচ্ছে, যেগুলোর মধ্যে আসলে অপতথ্য ছড়ানো হচ্ছে। আপনার কি মনে হয় সময় এসে গেছে যে এই ধরনের মানে কি গুজব ছড়াচ্ছে সেদিকে আলাদা করে দৃষ্টি রাখার, এই গণমাধ্যমগুলোর থেকে যেন সেটার একটা সঠিক তথ্য তাদের দর্শকদের সামনে, পাঠকদের সামনে তুলে ধরা যায়, এই জন্য একটা আলাদা করে নজরদারির মধ্যে রাখার সময় চলে এসেছে বলে কি মনে করেন কিনা? ডক্টর কাজল রশিদ শাহীন, শুনতে পেয়েছেন কি আমাকে? আমরা চেষ্টা করছি ডক্টর কাজল রশিদ শাহীনের সাথে আরো একবার যুক্ত হবার জন্য। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার আমাদের সাথে আছেন। আবারও আপনার কাছেই আসতে চাই, যেটি আমি বলছিলাম যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার হচ্ছে, যেটা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার হচ্ছে, এআই ব্যবহার করে নকল ভিডিও পর্যন্ত তৈরি হচ্ছে, খুব নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে গণমাধ্যমগুলো যেমন ৭১-এর নাম দিয়ে যদি কোনো অপতথ্য প্রচার করা হয়, যেটা করা হয় আমরা পাই মাঝে মাঝে, তো সেক্ষেত্রে সেই সুনির্দিষ্ট গণমাধ্যম কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারে কিনা, মামলা করতে পারে কিনা, বা করলে সেটার কোনো ফলাফল পাওয়া যায় কিনা? অবশ্যই আপনারা মামলা করতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে প্রেস বা মিডিয়া ইনস্টিটিউট যারা নীতি নির্ধারক আছে, তাদের আসলে বিষয়টার তত্ত্বাবধান বা সুপারভাইজিং পাওয়ারটা আরো বাড়ানো উচিত। যেমন একটা সংবাদপত্র কিছুদিন আগে সমকাল বলে দিল যে জাতীয় 4 নেতা বা বঙ্গবন্ধুর জাতীয় খেতাব কেড়ে নেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা হিসেবে। সেটা কিন্তু ওই পত্রিকার বিরুদ্ধে কিন্তু প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখি। এবং মিডিয়াতেও যে ধরনের গুজবগুলো ছড়ানো হচ্ছে, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফেসবুকে বা ইউটিউবে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ওইভাবে নজরদারি দেখছি, এবং এটাকে কিন্তু প্রাতিষ্ঠানিক আইনগতভাবে যে এটাকে একটা মোকাবেলা করার যে একটা ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়নি। আপনি যদি বলছেন যে
অ্যাকশন নিতে পারবে কিনা। আপনারা জানেন যে মানহানির মামলা করা যায়, কোনো প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি সাধন হয়েছে এজন্য মামলা করবে, কিন্তু সেই মামলার রেজাল্ট গুলো কিন্তু পজিটিভলি আমি কোনো মামলায় দেখিনি এখন। তার মানে হচ্ছে আমাদের একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির যে কন্টিনিউয়েশন ধারাবাহিকতা সেটা আমরা এখনো লিগেসি মেনটেন করছি, যে কারণে এখনো কোনো প্রেস বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রেস মিডিয়া যেটাই বলেন, মিডিয়া বা গণমাধ্যম, তারা কিন্তু সাহস করে মামলাটা করছে, নোয়িং দ্য কনসিকুয়েন্স। তারা জানেন যে আমাদের আসলে কোনো ফলাফল হয়ে আসবে। আমি বলছি না যে মামলা করা যাবে, মামলা করা যাবে, তবে মামলা করলে সে ফলাফলের বিষয়ে খুব একটা ইমান কিন্তু প্রতিষ্ঠানগুলো নেই। সেই ক্ষেত্রে তাহলে আপনি বলছিলেন যে এর আগের যে আইনগুলো ছিল সেখানে তো তেমনভাবে পাওয়া যায়নি এই সমস্যার সুরাহা, এবং এখন এই 2025-এর যে অর্ডিন্যান্স সেখানেও আপনি বলছিলেন যে গুজব নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি, কিন্তু আইনের কি এমন কোনো ধারা রয়েছে যেটার মাধ্যমে সুবিচার নিশ্চিত করার সম্ভাবনা তৈরি হচ্ছে, বা আপনার কি মনে হয় যে আইনে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখেন কি এক্ষেত্রে? আইনি অবশ্যই পরিবর্তন আনার প্রয়োজন আছে, এবং একটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখানে আসলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আলোচনার জন্য পর্যাপ্ত আলোচনার জায়গা হচ্ছে পার্লামেন্ট, যেটা এখন অনুপস্থিত। আমরা মনে করি পার্লামেন্টের অনুপস্থিতিতে এরকম একটি যুগোপযোগী আইন করা আসলে অত্যন্ত কঠিন, যে কারণে আমরা সংশোধিত অধ্যাদেশেও আমাদের যে গুজব, অপসংস্কৃতি বা যে ধরনের ক্ষতি করার চেষ্টা বা এটাকে আমরা অন্তর্ঘাতমূলক কাজও বলতে পারি, সেটা কিন্তু সাইবার সিকিউরিটি, সাইবারকে ব্যবহার করে, সাইবার স্পেসকে ব্যবহার করে, ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে যেটা ক্ষতি সাধনের চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু ইন্টেনশনাল। সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা হতে পারে, এটা ইনটেস্টেড অ্যাক্টিভিটিস হতে পারে। সেটার বিরুদ্ধে যে পর্যাপ্ত ব্যবস্থা নেবার বিধান, সেটি কিন্তু বর্তমান আইনে, এবং এইটি বর্তমান আইনের একটি অন্যতম ল্যাক। আমি আশা করেছিলাম যে নতুন আইনে হয়তো এই বিষয়গুলো জোরদার করা যাবে, কিন্তু ওই যে বললাম যে পার্লামেন্ট তো একটা বিতর্কের জায়গা, সেখানে আইন প্রণয়ন যারা করেন তাদের একটা ব্যাপক বিতর্কের জায়গা থাকে। আমরা আগে দেখেছি ইফ অ্যান্ড বাট নিয়ে কত বিতর্ক, সেটা ছোটকালের কথা, পার্লামেন্ট থেকে আমরা তো অনেক দিনই বলছি। আমি মনে করি এরকম একটা যুগোপযোগী আইন করতে হলে পার্লামেন্টের প্রয়োজন হয়, সেই পার্লামেন্ট আমাদের একটা অনুপস্থিত। সুতরাং আমরা আসলে আশাবাদী হতে চেয়েও কিছুটা নৈরাশ্যবাদিতা নিয়ে এখন আশা করি আমাদের অন্ধকার কেটে যাবে। নিশ্চয়ই, এবং যেহেতু মহামারী আকারে ছড়িয়ে পড়তে দেখছি আমরা এই গুজবের সমস্যা, সেক্ষেত্রে এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরা পর্যন্ত এটা নিশ্চয়ই তারাও অনুধাবন করবেন। আমরা অনেক সময় দেখতে পাই যে ছড়িয়ে দেয়া হচ্ছে গুজব, আবার এমনও হচ্ছে যে বিচার, জনগণই বিচার করে দিচ্ছে কারো না কারো, এই ধরনের ঘটনাগুলোও কিন্তু ঘটছে, এবং সোশ্যাল মিডিয়ায় একটা আলাদা ধরনের জনমত তৈরি হয়ে যায় এসব ক্ষেত্রে, খুব তাড়াতাড়ি শেয়ার হয়, ছড়িয়ে দেওয়া হয়। এইসব ক্ষেত্রে বড় ধরনের খারাপ ফলাফল, খারাপ প্রভাবও তো পড়তে পারে। কোনো প্রতিকারের পথ কি দেখেন? দর্শক, আমাদের অতিথির সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলছিলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকারের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে ৫ দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/ফেক নিউজ স্ক্যানার। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার
খবর শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।